আমি সত্য বলবো, আজকে ব্যাড ব্লাডের নামে ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম অথবা রেসলমেনিয়ার স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে। কারণ আজকে গোল্ডবার শোতে এসেছে, রোমান রেইন্স ম্যাচ করেছে এবং দ্য ফাইনাল বস ইজ ব্যাক। আর এই ভিডিওতে আজকে পুরো ব্যাড ব্লাড শো এর বিষয়ে কথা বলবো। আর আপনারা জানেন সবকিছু আমি ডিটেল আপনাদের বলি। আর রাতে ঘুমাতে পারিনি, অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসল বাংলা বিডি। সবার প্রথম শো এর স্টার্টিংটা হয় ড্রু ম্যাকইন্টার এবং সিএম পাঙ্কের ম্যাচ দিয়ে। আর এটা হেল ইন আ সেল ম্যাচ ছিল। আর আমরা আগেই জানতে পেরেছি এটা ডাব্লিউডাব্লিউই কিক অফ ম্যাচ করবে। আর আমি বলবো একটা জিনিস আমরা আগে জেনেছি, রিং সাইডে গোল্ডবার্ড অ্যাপিয়ার হয়েছিল। আর সে যখন বসেছিল আমি এইটা সন্দেহ করেছিলাম যে সে হল অফ ফেমের মতো জাস্ট বসে নেই, তাকে কোনো না কোনো কারণেই ডাব্লিউডাব্লিউই এখানে বসিয়েছে। আর হ্যাঁ, এটার কারণটা পরে গিয়ে বলবো। আর যদি এই ম্যাচে ফোকাস করি, ম্যাচটা শুরু হওয়ার পর ড্রু ম্যাকইন্টার এবং সিএম পাঙ্ক ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল কিছু সময়। আর আমি বলবো এই ম্যাচটা আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই তারা ডেলিভার করেছে। আর আমি এই ম্যাচটা পুরো এনজয় করেছি। শুরুতে এদের মধ্যে ইন্টেন্স ছিল, ওয়েপেন্স ইউজ করা হচ্ছিল, চেয়ার দিয়ে মারতেছিল, তারপর টুল বক্স সেটাও বের করে একজন আরেকজনকে মারতেছিল। আর যে আমাদের টেস্টার বা প্লাস যাই বলি সেটা দিয়ে একজন আরেকজনের মাথায় মারতেছিল। আর প্রথমে ড্রু ম্যাকইন্টার সিএম পাঙ্কের মাথায় মেরেছে এবং সেখান থেকেই সিএম পাঙ্কের ব্লাড বের হওয়া শুরু হয়েছে। আর এটা ব্যাড ব্লাড ছিল আর হেল ইন আ সেল স্টিপুলেশন ছিল, অবশ্যই তো ব্লাড বের হবেই। আর এই ম্যাচে স্টার্টিং এ প্রথমে ড্রু ম্যাকইন্টার কিন্তু অনেক ডমিনেট করতেছিল এবং সে ক্লেমোর কিকও দিয়েছিল। আর আপনাদের দেখে মনে হবে ড্রু ম্যাকইন্টার এই সেই লোক, সে অনেক রাগান্বিত হয়ে এসেছে এবং খুব বাজে ভাবে আজকে সিএম পাঙ্কে সে বাজিয়েছে। আর এই ম্যাচে তারা টেবিল ভাঙতেছিল, মানে টেবিলের যে পা সেটা ভেঙে একজন আরেকজনকে পারে না খুন করে ফেলবে সেটা দিয়ে তো মারতেছিল। এবং টেবিল ভাঙার পর যে নাট বল্টু থাকে লাগানো, সেখানে একজন আরেকজনের কে মারতেছিল যেন পিঠে ব্যথা পায়। আর এটা অনেক রিস্কি ছিল, যদি একবার মাথায় লাগতো তাহলে কিন্তু অনেক বড় একটা ইনজুরি হতে পারতো। আবার এটাও দেখা যায় টুল বক্স সেটা বের করে সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টারের হেডে মারে এবং এটা মারার পর সিএম পাঙ্কের সাথে সাথে ড্রু ম্যাকইন্টারের মাথা ফেটে যায়। জিটিএস মারার জন্য সিএম পাঙ্ক যায় এবং সেটা মারে, কিন্তু ড্রু ম্যাকইন্টার বাহিরে পড়ে যায়। আর আমি বলবো এই যে তাদেরকে এত মারামারি হচ্ছিল, একজন আরেকজনকে মারতেছিল, তারা কিন্তু আবার কাউন্টার করতেছিল খুব তাড়াতাড়ি। আপনারা যদি ম্যাচটা দেখেন মনে হবে হয় সিএম পাঙ্কের অবস্থা শেষ, না হয় ড্রু ম্যাকইন্টার অবস্থা শেষ, কিন্তু আবার তারা ম্যাচে ফিরে আসে। তারপর দেখা যায় ড্রু ম্যাকইন্টার ক্লেমোর কিক মারে, কিন্তু সিএম পাঙ্ক এখানে কিক আউট করে ফেলে। আর এখানে বস্টন বার্ন তার যে মুভ সেটার উপর ড্রু ম্যাকইন্টারকে লক করে ফেলে। তারপর এই ম্যাচে ব্যাক এন্ড ফোর্থ অ্যাকশন হয়, একজন আরেকজনকে পাঞ্চেস এক্সচেঞ্জ করতেছে। আর আমি আরেকটা জিনিস বলবো, এই জায়গায় মানে এই ব্যাড ব্লাডের যে ক্রাউডরা ছিল তারা অনেক বেশি ইলেকট্রিক ছিল। আর তারা তো ম্যাচ করতেছিল, ম্যাচটা আস্তে আস্তে এন্ডিং এর দিকে যাচ্ছিল। আবার ড্রু ম্যাকইন্টার খুব প্রফেশনালি ভাবে, আমি বলবো ড্রু ম্যাকইন্টার না, কেউ যদি এই মুভটা ট্রাই করতে হয় অবশ্যই তার প্রফেশনাল হতে হবে। এর জন্য হয়তো তাদেরকে প্রফেশনাল রেসলার বলা হয়। তো ড্রু ম্যাকইন্টার সিএম পাঙ্ককে এমন ভাবে ফালাই দেয় সে টেবিলের উপর পড়ে যায়। এটা অন্য জায়গায় লাগতে পারতো, কিন্তু খুব স্মুথ ভাবে ড্রু ম্যাকইন্টার সিএম পাঙ্ককে মারে। তারপর সিএম পাঙ্ক এই ম্যাচে ড্রু ম্যাকইন্টারকে জিটিএস মারে এবং এখানেও ড্রু ম্যাকইন্টার কিক আউট করে ফেলে। এখানে ড্রু ম্যাকইন্টার সেই ম্যাচের একটা মুভ মেরেছে হোয়াইট নয়েজ, সেটার উপরও সিএম পাঙ্ক কিক আউট করে ফেলে। আর ড্রু ম্যাকইন্টার তো হিল, সে যখন দেখতেছে সে জিততে পারতেছে না, সে সিএম পাঙ্ককে লো ব্লো মেরে দেয়। আর রেফারি তো কিছু বলবেই না, এটা হেল ইন আ সেল ম্যাচ। আর তারপর সে একটা পোটলা বের করে এবং সেই ব্যাগের মধ্যে আমি ভেবেছিলাম থামট্যাক্স হবে, কিন্তু সেখানে সিএম পাঙ্কের ব্রেসলেটের যে পুঁতিগুলো ছিল সেরকমই সব ছিল। মানে আপনারা যদি বিটস গুলো দেখেন সেখানে কিন্তু লেটারও ছিল, মানে লেখা ছিল। আর সেটা পুরোটা সিএম পাঙ্কের উপর সে ঢালে। আর ড্রু ম্যাকইন্টার এমন ভাবে তৈরি যে হ্যাঁ আমি এখন সিএম পাঙ্ককে ফিনিশ করতে যাব এবং ড্রু ম্যাকইন্টার ক্লেমোর কিকের জন্য যায়। আমি বলবো এই স্পটটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এখানে সিএম পাঙ্ক সরে যায় আর ড্রু ম্যাকইন্টার কোমরটা এমন ভাবে স্টিল স্টেপের উপর বাড়ি খায়, এখানে একদম কর্নারে ড্রু ম্যাকইন্টারের মাজাটা অনায়াসে ইনজুরিও হতে পারতো। আর এখানে সিএম পাঙ্কের কাছে অনেক বেশি সুযোগ ছিল ম্যাচটা জেতার জন্য। আর সে লিটারেলি সেইভাবে যেভাবে ড্রু ম্যাকইন্টার সিএম পাঙ্ককে অ্যাটাক করেছিল এবং সেই পুঁতিগুলো সিএম পাঙ্কের মুখে দিয়েছিল, ঠিক সেম ভাবে ড্রু ম্যাকইন্টারের মুখে দেয় এবং মুখ ভর্তি বিটস নিয়ে জিটিএস মারে আর পিনফল করে। আর ড্রু ম্যাকইন্টার এই
ম্যাচটা হেরে যায় আর সিএম পাঙ্ক হেলিনা সেল ম্যাচটা জিতে গিয়েছে। আর এই ম্যাচে আপনারা সিএম পাঙ্কের এক্সিটটা দেখবেন, যতই স্কটিশ ওয়ারিয়ার ড্রু ম্যাকিন্টার থাকুক, সিএম পাঙ্ককে দেখে মনে হচ্ছিল সে অনেক শক্তিশালী, কারণ সবাই ডাউট করতেছিল সিএম পাঙ্ক বুড়ো, সিএম পাঙ্ক কিছু করতে পারবে না। আর সিএম পাঙ্ক আছে সবকিছুকে ভুল প্রমাণ করেছে। আর আমি বলেছিলাম এই ম্যাচের রেজাল্ট আমার কাছে মনে হয় না যে অনেক বেশি ম্যাটার করে। আর দুইটা সুপারস্টার যেভাবে কাজ করেছে, অলরেডি আমি প্রেডিকশনে বলেছিলাম সিএম পাঙ্ক এই ম্যাচে জিতবে। আর এটা বলতে পারেন এই ফিউডটাকে খুব বেস্ট পসিবল ওয়েতে ডাব্লিউডাব্লিউই এন্ড করেছে। আমি এই ম্যাচে ফুললি স্যাটিসফাই। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে নেক্সট ম্যাচ হয় নায়া জ্যাক্স ভার্সেস বেইলির মধ্যে। আর এত বড় একটা ম্যাচ দেখেছি বা ফ্যানরা দেখেছে, এই ম্যাচের প্রতি ফ্যানদের অত বেশি ইন্টারেস্ট ছিল না। আর আমি আগেই বলি এই ম্যাচ অনেক বড় বড় বচেস হয়েছে। তারপর এই ম্যাচে বেইলি যখন বাইরে জাম্প করে, মনে হয় না নায়া জ্যাক্স কিভাবে সেল করতেছে, সে আসলে রেসলার কিনা আমি জানি না। তারপরে সানসেট ফ্লিপ মারে, সেটাও বচ হয়ে যায়। আবার সামন ড্রপ মারে নায়া জ্যাক্স, সেটাও আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই ম্যাচটা নর্মালি চলতেছিল, বাট এই ম্যাচে একটু মশলা দেয় হচ্ছে টিফিনি। আর টিফিনির আসার আগে এখানে একটা প্রবলেম হয়, রেফারির উপরেই নায়া জ্যাক্স পড়ে যায়। বেইলি তার মুভটা মারে, কিন্তু রেফারি তো কাউন্ট করার জন্য ছিল না, সে পড়েছিল। আর এর মধ্যে টিফিনি এসে বেইলিকে মারে। আর বিষয়টা এমন হয়ে যায়, টিফিনির ব্রিফকেসটা রেফারির হাতে চলে যায় এবং রেফারি যখন ধরেছিল যে টিফিনি তার উপর ক্যাশিং করতে এসেছে আর নায়া জ্যাক্স তার উপর রেগে যায়, কিন্তু টিফিনি ডিস্ট্রাকশন করে, বেইলিকে অনেক বেশি এই ম্যাচে বাধা দেয় এবং লাস্টে গিয়ে নায়া জ্যাক্স এই ম্যাচটা রিটেন করে নেয়, মানে তার টাইটেলটা রিটেন করে নেয়। আর একটা কথা বলি, তারা যখন যাচ্ছিল মানে নায়া জ্যাক্স একা যাচ্ছিল আর টিফিনির জায়গায় দাঁড়িয়েছিল। আর আমার এখন মনে হচ্ছে এখান থেকেই তাদের স্টোরি লাইনটা ডাব্লিউডাব্লিউ দেখাবে। নেক্সট ম্যাচ হয় ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন বেলার মধ্যে। আর এদেরও অনেক পার্সোনাল ইস্যু ছিল। শুরুতেই ডেমিয়ান প্রিস্ট অনেক বেশি হেভি হয়ে যায় আর আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এই ম্যাচে ফিন বেলারকে অনেক বেশি উইক দেখানো হয়েছে। জাজমেন্টের সব মেম্বার আসে, তাও কিছু করতে পারে না। ডেমিয়ান প্রিস্ট একাই সবাইকে মারে। পার্সোনালি আমি এমন ফিন বেলারকে দেখতে চাইনি ব্যাড ব্লাডে। ফিন বেলার দুইবার কোরিগ্রাস মারে, সেকেন্ডবার যখন যাবে ডেমিয়ান প্রিস্ট সাউথ অফ হেভেন মেরে তাকে পিন করে ফেলে। আর এই ম্যাচে তো শেষ জিতে যায়, কিন্তু আমি একদমই খুশি না। ফিন বেলার হারছে, বাট এমন ভাবে হারিয়েছে তাকে আসলে রেসলারের মতো দেখানোই হয়নি। আর হোপফুলি আগে ফিন বেলারকে আমি চাই ভালোভাবে বুকিং করা হোক। এরপরে শো এর মধ্যে একটা হিস্টোরিক অ্যানাউন্সমেন্ট আসে, আর এটাকেই মাইকেল কোল অনেক বেশি হাইপ করতেছিল আগে থেকেই। ট্রিপল এসে সে বলে ক্রাউন জুয়েল শো আছে এবং সে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের ম্যাচের কথা বলে। এখানে সে বলে রেনিং চ্যাম্পিয়নশিপ তারা ম্যাচ করবে, কিন্তু তাদের টাইটেলটা অন দা লাইনে রাখবে না। আর এই কথাটা বলার পর কাউডরা বু করতেছিল। আর আমি বলবো টাকা পয়সা কামানোর জন্য অনেক কিছু করতে হয়, কারণ সৌদি আরবিয়া অনেক বেশি টাকা দেয়। আর ট্রিপল এস নতুন ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ রিভিল করে, আর এটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে গুন্থার চলে আসে, আর আপনারা জানেন রিং সাইডে গোলবার্ট ছিল। গুন্থার এসে বলে যে আমি বলেছিলাম গোলবার্ট আমার ফেভারিট, কিন্তু অ্যাকচুয়াল এটা সত্য না। আর ওয়ান ট্রিক ম্যান কিভাবে আমার ফেভারিট হতে পারে, মানে গুন্থার গোলবার্টের রেসলিং এর স্টাইল নিয়ে মজা করে ফেলে। এবং সে বলে তার ছেলেও পাশে ছিল, সে বলে গোলবার্ট তোমার ভালো বাবা, কিন্তু প্রফেশনাল রেসলার হিসেবে ভালো না। আর এটা শুনে গোলবার্ট অনেক বেশি রাগ হয়ে যায়, তাকে থামানোর জন্য সিকিউরিটিরা চলে আসে, কিন্তু এটার ফায়দাটা স্যামিজেন নেয় এবং পিছন থেকে এসে স্যামিজেন তার উপর অ্যাটাক করে। আর গোলবার্ট এবং গুন্থারকে সেপারেটলি রাখা হয়েছে। আর এন্ডে ট্রিপল এস গোলবার্টের হ্যান্ডটাকে রেস করে, আর এখানে গোলবার্টের চ্যান্টও হচ্ছিল। এরপরে ম্যাচ হয় লিভ মর্গান এবং রিয়া রিপ্লির মধ্যে ম্যাচ, যেখানে উইমেন্স চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইনে ছিল। লিভ মর্গান লো রাইডারের সাথে আসে, মানে গাড়ি নিয়ে আসে। আমি বলেছিলাম না এখানে শার্ট ট্যাগ ম্যাচ হবে। আর হ্যাঁ, এখানে রিং এর মাঝখানে ছিল না, সাইডে ছিল। আর ডমিনিক মিস্টারকে আটকে যখন উঠাচ্ছিল, ডমিনিক মিস্টারের রিয়াকশন দেখে অনেক আমার ফানি লেগেছে। আর এই ম্যাচে একটাই কাহিনী ছিল, তারা তো মারামারি করতেছিল, ডমিনিক সেই দরজাটা খুলে ফেলে। আর রিয়া রিপ্লি যখন ডমিনিক মিস্টারকে দেখতেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ ডমিনিক মিস্টার এমন ভাবে পড়েছিল, আমি ভেবেছিলাম সে আসলে ইনজুর্ড হবে, কিন্তু তার পাটা আটকে গিয়েছিল মানে চেনের সাথে। রিয়া রিপ্লি কি করে যে ম্যাচটা ছাড়ো, আগে একে বাজিয়ে নেই, ক্যান্ডেলস্টিক এনে উল্টা করে ঝুলিয়ে তো সে ছিলই, তাকে পিটানো শুরু করে। সে যখন টানা মারতেছিল, পেছন থেকে একজন আসে এবং তার উপর অ্যাটাক করে। আর এটা লিভ মর্গান ছিল না, এটা রেকাল রড্রিগেজ ছিল। আর আজকে রেকাল রড্রিগেজের রিটার্ন হয়েছে, আর ম্যাচটা অলরেডি ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। তারপরে রেকাল রড্রিগেজ রিয়া রিপ্লিকে অনেক বেশি মারে, তারপর লিভ মর্গান এবং ডমিনিক মিস্টারকে নিয়ে চলে যায়। আর দেখে মনে হচ্ছে এই ফিউডটাকে আরো বেশি লম্বা করবে, এবং তার জন্য তো লিভ মর্গান একটা মাসেল পাওয়ার দরকার, সে রেকাল রড্রিগেজকে নিয়ে এসেছে। এরপরে আমরা আসি শো এর মেইন ইভেন্ট, এবং মেইন ইভেন্টে রোমান রেইনস সোলো সিকার ম্যাচ ছিল, মানে তাদের ম্যাচ ছিল। অবশ্যই আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, আর আমি বলেছিলাম আপনাদের এক্সপেকটেশন রাখার জন্য, এবং ডাব্লিউডাব্লিউ কিছু একটা করবে।
অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউ সেই জিনিসটা করেছে এই ম্যাচে। আর ডাব্লিউডাব্লিউ কি করেছে, সবার প্রথম যে এন্ট্রেন্স সেটা হয়, আর আমি বলেছিলাম একটা আপডেটে কোডি রোডসের যে থিম সং সেটা পারফরমেন্স করবে একটা ব্যান্ড পার্টি, তো আজকে তারা পারফরমেন্স করেছে তার এন্ট্রিতে। তারপর রোমান রেন্সেরও এন্ট্রি হয়, আর রোমান রেন্সের যে কাটিং মাসেল সেটা আরো বেশি দেখা যাচ্ছিল, সে অনেক বেশি তার মাসেলটাকে টাইট করে ফেলেছে। কোডি রোডস জেকাব ফাটো এই ম্যাচটা স্টার্ট করে, তারপর রোমান রেন্স এখানে ট্যাগ চায় যেখানে রোমান এবং সোলোর ম্যাচ হবে। আর এছাড়াও এই ম্যাচে ছোটখাটো হট ট্যাগ ছিল, আর এই ম্যাচে কোডি রোডসকে একদম নরম করে ফেলে মারতে মারতে, মানে রোমান রেন্সের যেন হট ট্যাগটা হয়। আর রোমান রেন্সকে জেকাব ফাটো মারতেছিল এবং বলতেছিল দেখো তোমার ট্রাইবাল চিফ। আর আমার কাছে এটা অনেক বেশি ফানি লেগেছে, রোমান রেন্সকে মারতেছে এবং সোলো সিকাকে দেখিয়ে বলতেছে আসল ট্রাইবাল চিফ সে। তারপর রিং এর মধ্যে কোডি রোডসও ছিল এবং কোডি রোডস যখন ফাইট করতেছিল উই ওয়ান্ট রোমানের চ্যান্ট হচ্ছিল। তারপর রোমান রেন্সের যখন হট ট্যাগ হয় সে এসে সবাইকে মারে। আর রোমান রেন্সকে দেখে আমার অনেক অ্যাথলেটিক লাগতেছিল, কারণ সে অনেক সহজেই মুভ করতে পারতেছিল। সে সোলো সিকাকে সুপারম্যান পাঞ্চ মারে, সেটার উপর তো কিক আউট হয়ে যায়। রোমান রেন্স যখন স্পেয়ারের জন্য যায় জেকাব ফাটো এসে রোমান রেন্সের ইকুয়েশন সবকিছু নষ্ট করে ফেলে। এরপরে জেকাব ফাটো এবং সোলো সিকা দুইজন মিলেই সুপার কিক মারতেছিল, তারপর দুইজনে মিলে উপর থেকে জাম্প করতেছিল রোমান রেন্সের উপর, এবং এখানে পিনফল হয় কিন্তু কোডি রোডস সেভ করে। আজকে কেমিস্ট্রি রোমান রেন্স এবং কোডি রোডসের অনেক ভালো ছিল। এরপরে ইউজুয়ালি জেকাব ফাটোকে আসলে দমানো যায় না, কোডি রোডস টপ রোপ থেকে জাম্প করে অ্যানাউন্সার টেবিলের উপর। আর এটা দেখে আমার মনে হচ্ছিল জেকাব ফাটো পাস্টে তার অপোনেন্টদের যেভাবে মারতো বা তাদের উপর অ্যাটাকটা করতো ঠিক সেভাবেই কোডি রোডস আজকে করেছে। এরপরে জেকাব ফাটোর এই ম্যাচে কোনো নাম নিশানা আসলে দেখাই যায়নি। এরপরে রিং এর মাঝখানে দেখা যায় রোমান রেন্স একদম রেডি, সে পাঞ্চেস এক্সচেঞ্জ করে। ক্রাউড এখানে ইয়েস এবং নো রিয়াকশনটাও দিয়েছে। সুপারম্যান পাঁচটা মারে স্পেয়ারের জন্য যায়, তখনই টঙ্গাস ব্রাদাররা চলে আসে এবং এখানে ইন্টারফারেন্স হয়ে যায়। এটার সুযোগ নিয়ে সোলো সিকোয়া রোমান রেন্সকে স্পেয়ার মেরে দেয়, তারপর পিন করে কিন্তু রোমান রেন্স কিক আউট করে ফেলে। এরপরে এই ম্যাচে এমন এমন জিনিস হয় যেটা এক্সপেক্টেড ছিল কিন্তু আনএক্সপেক্টেডও বলতে পারেন, কারণ আমরা তো শিওর ছিলাম না। কারণ আজকে ফাইনালি জিমোসো রিটার্ন হয়ে যায়। রিং সাইডে টোঙ্গা লোয়া তাদেরকে খুব ভালোভাবে সাইড করে ফেলে জিমোসো। সোলো সিকাওকে সে লুক দেয়, মানে বলতেছে দেখো আমি রিটার্ন করেছি। অবভিয়াসলি রোমান রেন্স এর পরে স্পেয়ার মারে, সোলো সিকাওকে পিন করে। এই যে ট্যাগ টিম রোমান রেন্স এবং কোডি রোডস তারা এই ম্যাচটা জিতে যায়। এরপরে রোমান রেন্স এবং জিমোসোর একটা সুইট মোমেন্ট আমরা দেখতে পারি, দুইজন দুইজনকে দেখতেছিল এবং হাগ করতেছিল। আগের যে পুরানো ব্লাড লাইন সেটা আসলে তাদের মধ্যে দেখা যাচ্ছিল এবং তারা দুইজন একসাথে এক্সিট করতেছিল। কোডি রোডসকে তো তারা রেখেই চলে গিয়েছে, কিন্তু তারা যখন যাচ্ছিল তারা দেখতেছে ব্লাড লাইন কোডি রোডসকে মারতেছে। আর এখানে জিমিউসও বলতেছে যে চলো আমরা গিয়ে তাকে হেল্প করি। এমন না রোমান রেন্স নিজে থেকে গিয়েছে, জিমিউসও তাকে কনভিন্স করেছে এবং তারা দুইজন গিয়ে তাকে বাঁচায়। আর রোমান রেন্স আনডিসপিউটেড চ্যাম্পিয়ন যেটা উনার ছিল এতদিন সেটা তুলে কোডি রোডসের হাতে দেয়। অবভিয়াসলি এই চ্যাম্পিয়নশিপটা কোডি রোডসে বিলং করে। আর রিং এ এরা দাঁড়িয়েছিল, তারপরেই এমন একটা মিউজিক হিট হয় এই ব্যাড ব্লাড শোতে যেটা এন্ডে অনেক বড় একটা ধামাকা বলবো দিয়েছে। এক্সপেক্টেড ছিল, কিন্তু আমি সব সময় বলি সে যদি টিভি স্ক্রিনে না আসে শিওর হওয়া যাবে না। এবং দ্য ফাইনাল বস ইজ ব্যাক। রকের থিম সং প্লে হয়ে যায়, রকের এন্ট্রেন্স হয়, রকের জন্য চ্যান্ট হয় এবং রকের কাঁধে ছিল তার নিজের চ্যাম্পিয়নশিপ এবং সে এসে জাস্ট লুক দিচ্ছে রোমান রেন্স এবং কোডি রোডসকে। এবং তারা কিন্তু রিং এর মাঝখানে দাঁড়িয়ে ছিল এবং লুক দেওয়ার সাথে সাথে সে প্রথমে 1 2 3 করে এবং জাস্ট হাত দিয়ে 3টা ফিঙ্গার দেখিয়ে কিছু না বলে রক অনেক কিছু বলে দিয়েছে রোমান রেন্স এবং কোডি রোডসকে, এবং এই ইকুয়েশনকে আরো বেশি কমপ্লিকেটেড করে। আর খুব ভালোভাবে ব্যাড ব্লাড শোটা হয়েছে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।